আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি, গভর্নমেন্ট হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমরা কেমিক্যাল স্পেকট্রোস্কোপির উপরে পড়াশোনা করব। একেবারে শুরু করব কেমিক্যাল স্পেকট্রোস্কোপির উপরে, মোটামুটি বেসিক থেকে। সেজন্য আমরা শুরু করছি। প্রথমেই আসি আমরা যে স্পেকট্রোস্কোপি বলতে আমরা কি বুঝি, বর্ণালী বিশ্লেষণ বা স্পেকট্রোস্কোপি বলতে আমরা কি বুঝি। সো আমরা দেখতে পারতেছি যে রসায়ন বিজ্ঞানের বা বিজ্ঞানের যে শাখায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে আমরা এখানে দেখতে পাবো যে বিজ্ঞানের যে শাখায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন ব্যবহার করে অণু ও পরমাণুর বর্ণালী উৎপাদন করা হয় এবং প্রাপ্ত বর্ণালীর অধ্যয়ন দ্বারা অণু বা পরমাণুর অভ্যন্তরীণ ধর্ম নির্ণয় করা যায়, তাকে বর্ণালী বিশ্লেষণ বলে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস দেখতে পাই? এখান থেকে আমরা দেখতে পাবো যে এক হতেছে যে অণু বা পরমাণুর অভ্যন্তরে আমরা এখান থেকে আমরা বর্ণালী পাবো। এই বর্ণালী পাবো এবং বর্ণালী পাওয়ার জন্য এদের মধ্যে আবার তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো এদের মধ্যে পড়বে, এরা অ্যাবজর্ব করে এরা আবার এটাকে বিকিরণ করবে। সেই বিকিরণের মাধ্যমে আমরা সেটার স্পেকট্রাম বা বর্ণালী পাবো। সেই স্পেকট্রোমিটার দ্বারা সেই বর্ণালী পাওয়ার মাধ্যমে ওই পদার্থটা, ওই অণুটা বা পরমাণুটা কি দিয়ে গঠিত বা এদের প্রপার্টি কিরকম, ধর্ম নির্ণয় করতে পারবো। এগুলা আলোচনা করা হয় বা গবেষণা করা হয় যে বিজ্ঞানের যে শাখায়, সেটাকে আমরা বলবো যে বর্ণালী বিশ্লেষণ বা স্পেকট্রোস্কোপি। ক্লিয়ার? তারপরে আমরা দেখতে চাই যে আমরা এখানে স্পেকট্রোস্কোপির একটা ফিগার দেখতে পাচ্ছি এখানে সবাই। সেটা হচ্ছে আমরা দেখতেছি এই চিত্রটার মধ্যে যে এখান থেকে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক, ইউ ক্যান সি ওভার দেয়ার, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রেডিয়েশন আসতেছে এই স্যাম্পলের উপরে এবং এই স্যাম্পল এটাকে অ্যাবজর্ব করে সেটা আবার সে রেডিয়েট করতেছে এবং এই রেডিয়েশনটা স্পেকট্রোমিটার সে অ্যানালাইজ করে আমাদের একটা রিডিং দিচ্ছে। আমাদের একটা ডায়াগ্রাম দিচ্ছে, আমাদের একটা রিডিং দিচ্ছে এবং সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো যে আমাদের এই স্যাম্পলটার প্রপার্টিস কিরকম বা এটা কিভাবে গঠিত, কি ধরনের জিনিস দ্বারা গঠিত। ক্লিয়ার? অথবা আমরা আরেকবার এখানে দেখতে পারি, এখানেও দেখতে পারতেছি যে এখানে আমাদের রেডিয়েশন আসতেছে এবং আমাদের যে গ্রাউন্ড স্টেটে যে পরমাণুগুলো থাকে বা অণু থাকে সেগুলো এক্সাইটেড হয়ে যাচ্ছে। এক্সাইটেড হয়ে প্রথমে সে অ্যাবজর্ব যখন করবে, শোষণ যখন করবে, তখন সেটার জন্য আমরা পাবো অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। আবার ওই উত্তেজিত অণুটা বা পরমাণুটা যখন যে ধরনের এনার্জি সে অ্যাবজর্ব করেছিল সেটা আবার সে কি করবে, ইমিশন করে দিবে, বিকিরণ করে দিবে। সেক্ষেত্রে আমরা পাবো বিকিরণ বর্ণালী। তাহলে এই বিকিরণ বর্ণালী বা শোষণ বর্ণালীর আলোচনার মাধ্যমে স্পেকট্রোস্কোপি মেইনলি বিকিরণ বর্ণালীটা নিয়েই আমরা সবচেয়ে বেশি আলোচনা বা পড়াশোনা করি। তাহলে এই দুইটা মিলেই আমাদের এই স্পেকট্রোস্কোপির এই নলেজটা আমাদের গ্রো করবে, আমাদের জ্ঞানটা তৈরি হবে। তারপরে আমরা দেখতে চাই, এখানে আমরা দেখতে চাই যে বর্ণালী জিনিসটা আসলে কি বা স্পেকট্রাম জিনিসটা আমরা কি। আমি একটু আগের স্লাইডেও আমরা বললাম যে স্পেকট্রোমিটার থেকে আমরা একটা রিড আউট পাবো, আমরা রিডিং পাবো, যে মেশিনটা আমাদেরকে একটা রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আমরা অ্যানালাইসিস করব, সেটাকে আমরা বলতেছিলাম স্পেকট্রাম বর্ণালী। তাহলে এখানে আমরা একটু ডেফিনেশনে দেখি যে কোনো মৌল বা যৌগের উপরে রেডিয়েশন প্রয়োগ করলে, কোনো মৌল বা যৌগের উপরে রেডিয়েশন প্রয়োগ করলে তা করে রেডিয়েশনের শক্তি শোষণ বা নিক্ষেপ করে। বর্ণালী মাপক নামে একটি যন্ত্রের শোষিত বা নিক্ষিপ্ত শক্তির একটি লেখচিত্র অঙ্কিত হয়। এই লেখচিত্রটাকে কি বলে? বর্ণালী নামে পরিচিত। ঠিক আছে? তাহলে কোনো মৌল বা যৌগের উপর রেডিয়েশন প্রয়োগ করলে তার রেডিয়েশনের শক্তি প্রথমে শোষণ করার পর আবার নিক্ষেপ করবে। স্পেকট্রোমিটার নামক যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা কি করবে, সেই রেডিয়েশনের
আমাদের একটা সে চিত্র আকারে দিবে, সেই চিত্রটাকে আমরা বলবো স্পেকট্রাম বা বর্ণালী। আমরা এখানেও সেটা দেখেছিলাম। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, আমরা এখানে দেখতে পারতেছি ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় বর্ণালী যেটা, সেটা আমরা দেখতেছি। সো আমরা এইখানে আমরা দেখতেছি গামা রে এর বর্ণালী কিরকম হবে, এক্স রে এর বর্ণালী কেমন হবে, আলট্রা ভায়োলেট রে এর বর্ণালী কেমন হবে, ভিজিবল লাইট, আইআর বা ইনফ্রারেড, মাইক্রোওয়েভস এবং রেডিও ওয়েভস এর তুলনামূলক বর্ণালীগুলা, স্পেকট্রামগুলা কিরকম হবে সেটা আমরা একসাথে পুরো পুরো স্পেকট্রামটা আমরা দেখতে পারতেছি, এবং তাদের ওয়েভলেন্থ, তুলনামূলক ওয়েভলেন্থ, যে গামারের ওয়েভলেন্থ সবচেয়ে ছোট, এবং আস্তে আস্তে যতই আমরা বাম পাশের দিকে যাচ্ছি রেডিও ওয়েভ পর্যন্ত এদের ওয়েভলেন্থ গুলা বাড়তেছে। তো এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ চুম্বকীয় স্পেকট্রাম। এখানে যে আমরা চিত্রটা দেখতেছি, এটা এটা হচ্ছে একটা আইআর স্পেকট্রাম, ইনফ্রারেড স্পেকট্রাম। অর্থাৎ আমরা যদি কোনো পদার্থের ইনফ্রারেড স্পেকট্রাম নেই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের এক ধরনের আউটপুট আসে, আইআর স্পেকট্রামের চিত্রটা বা স্পেকট্রামটা আরেক রকম হয়। এখানে আমরা দেখতেছি যে এটা আমাদের এরকম স্তম্ভের মতো স্পেকট্রামগুলো পাওয়া যাচ্ছে। সেটা আমরা এগুলো আমরা অ্যানালাইসিস করতে হবে যে ওয়েভলেন্থ গুলা কোথায় কোথায়, আমরা যখন এটা ডিটেলস করবো আমাদের আইআর নিয়ে, যখন আইআর স্পেকট্রাম নিয়ে ডিটেলস করবো, এটা নিয়ে আলাদা টপিকই আছে, সেখানে যখন করবো তখন আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে নিচে ওয়েভলেন্থ আমাদের ড্র করা হয়েছে, ওয়েভলেন্থের। সো কোন কোন ওয়েভলেন্থে কোন কোন ধরনের ফাংশনাল গ্রুপগুলার রেজাল্ট পাওয়া যায়, তাদের বেন্ডিং কিরকম, স্ট্রেচিং কিরকম, হ্যাঁ, এই যে একটা আরেকটা দ্বারা কিভাবে প্রভাবিত হয়, এটা এটা কি ফেনোলিক ওএইচ না অ্যালকোহলের ওএইচ, বা এটা কার্বন কার্বন ডাবল বন্ড নাকি কার্বন কার্বন ট্রিপল বন্ড, অর কার্বন অক্সিজেন ডাবল বন্ড। এই যে পুরো জিনিসগুলো যদি আমরা জানতে চাই, তাহলে দেখা যাবে আমরা যদি আইআর স্পেকট্রাম নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে আমরা কিন্তু এই রিপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ এক একটা স্পেকট্রাম এক এক ধরনের, অনেক ধরনের স্পেকট্রাম আছে, এক এক স্পেকট্রাম এক এক ধরনের আউটপুট দিয়ে থাকে, এবং এক এক স্পেকট্রাম থেকে আমরা এক এক ধরনের ইনফরমেশন পেয়ে থাকি। যদি ফাংশনাল গ্রুপগুলোর আমরা ভালো করে বুঝতে চাই, তখন দেখা যাবে আমাদেরকে আইআর স্পেকট্রাম নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এখন আমরা একটা প্রশ্ন নিতে চাই বা প্রশ্ন দেখতে চাই, সেটা হচ্ছে রাসায়নিক বর্ণালীমিতি কি বা কেমিক্যাল স্পেকট্রোস্কোপি কি। আমরা স্পেকট্রোস্কোপি কি অলরেডি পড়ে আসলাম, যে যে শাখায় আমরা আলোচনা করব যে রেডিয়েশন নিয়ে, এবং রেডিয়েশন দ্বারা পরমাণু বা অণুর যে প্রপার্টিস বা তার গঠন আলোচনা করা হবে, সেটা আমরা বর্ণালীমিতি বলবো। সো বর্ণালীমিতি ফিজিক্সেও ব্যবহার হয়, হ্যাঁ, অ্যাস্ট্রোনমিতেও ব্যবহার হয়, কেমিস্ট্রিতেও ব্যবহার হয়। সো কেমিক্যাল স্পেকট্রোস্কোপি বলতে আমরা বুঝবো যে রাসায়নিক বর্ণালীতে বলতে তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন পরমাণু বা অণুতে প্রয়োগ করে বর্ণালী সৃষ্টি করার পর বর্ণালীর বৈশিষ্ট্যাবলী পর্যালোচনা করে পরমাণু বা অণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত স্পষ্ট ধারণা অর্জনকে রাসায়নিক বর্ণালীমিতি বলে। অর্থাৎ সেই আমরা যেটা বলেছিলাম সেই রকমই, যে আমরা কি করব, যে এটার মধ্যে রেডিয়েশন পাবো, দেওয়ার পরে বা পাবো, পরমাণু বা অণুতে প্রয়োগ করব, যে প্রয়োগ করার পর এখান থেকে আমরা স্পেকট্রাম পাবো, সেই স্পেকট্রামগুলো আমরা কি করব, এটা নিয়ে পর্যালোচনা করব। সেই স্পেকট্রামগুলো পর্যালোচনা করলে পরমাণু বা অণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পাবো। সেই এই যে ধারণা পাবো, এটাকে আমরা বলবো, মানে এই পড়াটাকে আমরা বলবো রাসায়নিক বর্ণনামিতি বা কেমিক্যাল স্পেকট্রোস্কোপি। এটাকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায় স্যার। সেটা হইতেছে, একটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি আর একটা হচ্ছে মলিকুলার স্পেকট্রোস্কোপি। একটা হচ্ছে পারমাণবিক আর একটা হচ্ছে আণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালী বলতে আমরা কি বুঝি? পারমাণবিক বর্ণালী বলতে বুঝি প্রধানত পরমাণুর ইলেকট্রনীয় বর্ণালী বিশ্লেষণ। এই বর্ণালী রেখা উৎপাদনে পারমাণবিক শোষণ মাপক যন্ত্র এবং পারমাণবিক বিকিরণ মাপক যন্ত্র ব্যবহৃত হয়। পরমাণুর গঠন সম্পর্কে এটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। পারমাণবিক বর্ণালী বলতে স্যার মেইনলি বুঝায়, আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই, যে আমাদের একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। এরা যখন বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করে তাদের নিজস্ব কক্ষপথ থেকে হায়ার অরবিটে চলে যায় এবং আবার কাম ব্যাক করে। সো যখন নিজের কক্ষপথ থেকে হায়ার এনার্জি লেভেলে চলে যায়, তখন একটা
অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী তৈরি হয়। আবার যখন সে কামব্যাক করে তার নিজের কক্ষপথে, তখন ইমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী বা উজ্জ্বল বর্ণালী সৃষ্টি হয়। এই দুইটাকে একসাথে আমরা বলি যে অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। ক্লিয়ার স্যার? আমরা আমরা যদি এই চিত্রটা দেখি, দিস ইজ অ্যান অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী তোমরা দেখতে পারতেছো। এবং সেখানে যদি আমরা দেখতে চাই যে এই যে আমাদের লোয়ার অরবিট থেকে আমরা দেখতেছি, লোয়ার অরবিট থেকে ইলেকট্রন এটা কয় নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বর কক্ষপথে যাচ্ছে, বা 2 নম্বর কক্ষপথ থেকে এটা হচ্ছে 5 নম্বর কক্ষপথে যাচ্ছে, বা 3 নম্বর কক্ষপথ থেকে 6 নম্বর কক্ষপথে যাচ্ছে। এরকম লোয়ার অরবিট থেকে যদি হায়ার অরবিটে যায়, তখন আমাদের উৎপন্ন হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন অফ এনার্জি হয়, এবং এখান থেকে উৎপন্ন হয় শোষণ স্পেকট্রাম। আবার যখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি হয়, তখন হচ্ছে ইমিশন এনার্জি, অর্থাৎ এনার্জি সে রিলিজ করে দেয়, এবং সেটার থেকে আমরা ওয়েভলেন্থ অ্যানালাইসিস করতে পারি, এরকম ওয়েভলেন্থ পাওয়া যায়, এবং সেগুলা আমরা বলবো ইমিশন স্পেকট্রাম বা বিকিরণ বর্ণালী। আই হোপ তোমরা এই চিত্রটার মাধ্যমে পারমাণবিক বর্ণালী কি জিনিস সেটা বুঝতে পারবা। তাহলে আমরা পারমাণবিক বর্ণালী হয়ে গেল। আমাদের এবার আসি মলিকুলার স্পেকট্রাম বা আণবিক বর্ণালী। রসায়ন বিজ্ঞানে আণবিক বর্ণালীটা, পারমাণবিক বর্ণালীটা অ্যাকচুয়ালি বুঝার শুরুটা আমাদের পারমাণবিক বর্ণালী দিয়ে হবে, কিন্তু ডিটেইলস পড়াশোনার জন্য বা অনেক বেশি জানার জন্য রাসায়নিক বিজ্ঞানে আণবিক বর্ণালীটা সর্বাধিক সর্বাধিক ব্যবহৃত। এই বর্ণালী নিম্নরূপে বিভিন্ন প্রকার থাকে, অর্থাৎ এই আণবিক বর্ণালীটা অনেক ধরনের। তবে আমরা পারমাণবিক বর্ণালী দেখলাম দুই প্রকার, এটা হচ্ছে একটা শোষণ বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। কিন্তু আণবিক বর্ণালী অনেক ধরনের। আমরা নামগুলো একটু দেখার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আমাদের, আমরা এগুলা নিয়ে পরবর্তীতে পড়বো এক একটা। আবর্তন বর্ণালী আমরা দেখতেছি, কম্পন বর্ণালী, ইলেকট্রনীয় বর্ণালী, রমন বর্ণালী, আমাদের নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা এনএমআর, ঠিক আছে, ইএসআর বর্ণালী, ভর বর্ণালী অ্যান্ড মসবার বর্ণালী। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে প্রত্যেকটা বর্ণালী নিয়ে আলাদা আলাদা করে ডিটেলস অনেক ভিতরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের সিলেবাসে আছে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। কিন্তু আমরা শুরুতেই জেনে নিলাম যে আণবিক বর্ণালীগুলো আসলে কি কি ভাগে ভাগ করা যায় এবং এটা আরো কি কি হতে পারে। সো অণুসমূহ তড়িৎচুম্বকীয় বিকিরণ শোষণ করে বর্ণালীর সৃষ্টি করে। বিভিন্ন আণবিক বর্ণালী তড়িৎচুম্বকীয় বিকিরণের বিভিন্ন তরঙ্গ বা কম্পাঙ্ক শোষণ করে চিত্রিত হয়। অর্থাৎ এক একটা কম্পাউন্ড, তাদের ফাংশনাল গ্রুপ, তাদের যে পরমাণুগুলো আছে, এক একটা ক্যারেক্টার এক এক রকম হওয়ার কারণে তারা এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য কি করে শোষণ করে, এবং সেইভাবে এক এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য স্যার বিকিরণও ভিন্ন ভিন্ন, তাদের শোষণটাও ভিন্ন ভিন্ন হয়, তাদের বিকিরণটাও ভিন্ন ভিন্ন হয়, এবং এই বিভিন্ন আণবিক বর্ণালী গঠনে অণুর বিভিন্ন অংশ দ্বারা বিভিন্ন কম্পাঙ্কের শক্তি শোষিত হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের, কেউ দেখা যায় এক ধরনের এই ওয়েভলেন্থের এনার্জি অ্যাবজর্ব করে, কেউ দেখা যায় আরেক ধরনের এনার্জি অ্যাবজর্ব করে। সো এটা ডিপেন্ড করে তার স্ট্রাকচার এবং তার প্রপার্টিজ এর উপর। হ্যাঁ, তাহলে কে কি ধরনের অ্যাবজর্পশন করবে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তাদের স্ট্রাকচার আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারবো। এটা গেল আমাদের আণবিক বর্ণালী এবং পারমাণবিক বর্ণালী। তারপরে আমরা দেখতে চাই স্যার বর্ণালী কিভাবে সৃষ্টি হয়। আমরা বর্ণালী, বিকিরণ বর্ণালীটা কি স্যার? অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে আসলে বর্ণালী কিভাবে সৃষ্টি হয়। তারপর আমরা একটু দেখতে চাই যে যে কোনো পদার্থের আণবিক, এখানে আমরা দেখতে পারতেছি যে যে কোনো পদার্থের আণবিক বা পারমাণবিক শক্তি বিচ্ছিন্নভাবে বা স্তরে গঠিত হয়। আমরা দেখতে পারতেছি যে এক একটা কক্ষপথ, ভিন্ন ভিন্ন কক্ষপথ আছে, এক একটা স্তর আছে, ধাপ আছে। এখানে স্তর বলতে এখানে কক্ষপথ বোঝাচ্ছে। তাই কোনো পদার্থ তার বৈশিষ্ট্যমূলক বর্ণালী সৃষ্টির কারণ হলো শক্তি কোয়ান্টামীকরণ বা ধাপান্তর, অর্থাৎ সে কোথা থেকে কোথায় যাচ্ছে। একটা থেকে যত বেশি এনার্জি সে অ্যাবজর্ব করবে, সেই অ্যাবজর্বড এনার্জির উপরে ডিপেন্ড করে সে কিন্তু জাম্প করবে। সে যদি অল্প এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে সে তার কাছাকাছি স্তরে সে জাম্প করবে, আর যদি সে অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে সে হায়ার আরো হায়ার অরবিটে বা ধাপে সে জাম্প করবে এবং সে কামব্যাক করবে। অর্থাৎ কোনো বস্তুর ধাপান্তর যদি নিম্ন শক্তি স্তর হতে উচ্চ শক্তি স্তর হয়, অথবা উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি ফিরে আসে, তখন এই বর্ণালীর উৎপত্তি হয়।
তাহলে আমরা এখানে আবার দেখতেছি শোষণ বর্ণালীটা। স্যার শোষণ বর্ণালী যখন আমরা যাব আমাদের লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যাব বা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জির কোনো শক্তি স্তরে যাব, তখন দেখা যাবে এটার জন্য তাকে কি করতে হবে, এনার্জি অ্যাবজর্ব করতে হবে। সেই অ্যাবজর্ব যেহেতু করতেছে, এই কারণে যে স্পেকট্রামটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম বা শোষণ বর্ণালী। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতেছি যখন হায়ার এনার্জি থেকে এরা কামব্যাক করতেছে, আমরা দেখতেছি E4 থেকে E3 বা E4 থেকে E2 বা E4 থেকে E1। সো যখন তারা ফিরে আসতেছে, যতটুকু তারা স্যার অ্যাবজর্ব করেছিল ঠিক সেই পরিমাণ এনার্জি তারা রিলিজ করার চেষ্টা করে, এবং এটার কারণে বিকিরণ বর্ণালী সৃষ্টি হয় বা ইমিশন স্পেকট্রাম সৃষ্টি হয়। এভাবে করে বর্ণালী কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা বুঝতে পারলাম, এবং মেইনলি এখানে যেটা দেখাচ্ছে শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। এই শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী হচ্ছে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক বর্ণালী। সেটা আমরা দেখার চেষ্টা করলাম। তাহলে বর্ণালী কিভাবে উৎপত্তি হয়, অর্থাৎ সে যখন একটা কক্ষপথ থেকে আরেক কক্ষপথে, সেটা আমরা জানতে পারলাম। শোষণ বর্ণালী কি, বিকিরণ বর্ণালী কি, সেটা আমরা জানতে পারলাম। বর্ণালী প্রধানত যদি এটা তো পারমাণবিক বর্ণালী। আহ, আহ, পারমাণবিক বর্ণালী ছাড়া আণবিক বর্ণালীগুলো কিরকম হয়, আমরা এখানে প্রায় 8 ধরনের নাম দেখলাম, যে এই প্রত্যেকটা এই ধরনের বর্ণালীগুলো সৃষ্টি হয়, এগুলো আমাদেরকে পরবর্তীতে পড়তে হবে, সেটা আমরা জানতে পারলাম। আমরা জানতে পারলাম যে আইআর এর স্পেকট্রাম গুলো কিরকম, একটু আমরা আইডিয়া পেলাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কিরকম হয়, বর্ণালী কাকে বলে, বর্ণালী কাকে বলে, স্পেকট্রোস্কোপি কি বা বর্ণালী বিশ্লেষণ কি, এটা সেই জিনিসটা আমরা জানতে পারলাম। তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সটে সেকেন্ড ক্লাসে যখন স্পেকট্রোস্কোপি নিয়ে আবার ডিটেলস পড়াশোনা করা শুরু করবো, আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। আজ পর্যন্ত এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।